কি হলো জান পাখি? তুমি উঠে পড়লে কেন? আপনি আপনি আমার কাছে বসে কি করছেন? দেখছিলাম তোমাকে সাজালে বেশি সুন্দর লাগবে নাকি না সাজালে। মানে আমাকে সাজাবেন কিসের জন্য? বিয়ের দিন তো বউকে একটু হলেও সাজাতে হয়, তাই না? বিয়ের দিন মানে? কার বিয়ের কথা বলছেন? আর বউকে? কেন, তুমি বউ? একটু পরেই তো আমাদের বিয়ে হবে। তারপর তুমি হবে আমার বউ, আর আমি হব তোমার স্বামী। কিন্তু আমি তো ওনাকে ভালোবাসি না। বিয়ের তো প্রশ্নই ওঠে না। এখন আমি কি করবো? হে উপরওয়ালা, প্লিজ আমাকে ওই শয়তানের কাছ থেকে বাঁচাও। গাড়ি চলছে আর মায়ার চুলগুলো বাতাসের সঙ্গে হাওয়ায় উড়ছে। তামিম ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে আর মাঝে মধ্যে মায়ার দিকে তাকাচ্ছে। বাতাসের মধ্যে মায়ের চুল উড়াউড়ি করছে আর মায়া বারবার হাত দিয়ে তার সামনের চুলগুলো কানের পেছনে নিয়ে যাচ্ছে। একটু আগে তামিমের মুখ থেকে তার আর তামিমের বিয়ের কথা শুনে মায়ের পুরো দুনিয়াটাই উলটপালট হয়ে গিয়েছিল। নিজেকে কিভাবে শান্ত করেছে নিজেই ভেবে পাচ্ছে না। ইচ্ছে করছিল তখনই তামিমকে কোনো রকমে ফাঁকি দিয়ে পালিয়ে যেতে, কিন্তু সেটা আর করতে হলো না, কারণ পরক্ষণেই তামিম ফিক করে হেসে দিয়ে বলল, আরে আমি তো মজা করছি। তুমি তো দেখছি এই কথাটা সত্যি সত্যি নিয়ে ফেলেছ। আমাদের দুজনেরই এখন পড়াশোনা শেষ করা বাকি রয়েছে। এখন যদি আমরা বিয়ে করে ফেলি তাহলে দুজনেরই ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। সো এসব নিয়ে তোমার হয়তো চিন্তা করতে হবে না। এক দুজন পড়াশোনা শেষ হোক, তারপর একে অন্যের বাসায় বিয়ের বিষয়ে কথা বলবো। তামিমের এই কথাগুলো শুনে মায়ের মধ্যে যেন প্রাণ ফিরে আসে। সে যা যা ভাবছিল তা সত্যি নয়। তামিম জাস্ট ওর সাথে একটু মজা করেছে, আর কিছুই না। আসলে তামিম যখন মায়ার সাথে মজা করার জন্য তাদের বিয়ের কথাটা বলেছিল, বিয়ের কথা শুনে মায়ের কেমন রিয়েক্ট করা এটাই দেখতে চেয়েছিল তামিম। মায়া আর তামিম এখন গাড়িতে করে ভার্সিটিতে যাচ্ছে। গাড়িটা তামিমেরই, তার পার্সোনাল গাড়ি। তামিম মায়াকে নাস্তা খাইয়ে তার সাথে করে ভার্সিটিতে নিয়ে আসে। গাড়িতে মায়া চুপচাপ বসে আছে দেখে তামিম বলল, কি হলো, এভাবে চুপ করে বসে আছো কেন? মন খারাপ নাকি? মায়া এতক্ষণ ধরে একধ্যানে রাস্তার দিকে তাকিয়েছিল। হুট করে তামিমের কথায় তার ঘোর কাটলো। হ্যাঁ, না, এমনি বসে আছি। একটু তাড়াতাড়ি গাড়ি চালান না, নাহলে ক্লাস মিস হয়ে যাবে তো। আমি আছি তো। আমি থাকতে তোমার ক্লাস মিস হবে না। দরকার হলে স্যারকে ফোন করে বলবো আরও 5 মিনিট পর ক্লাস শুরু করতে। বড়লোক বাবা ছেলে হয়েছে বলে মুখে বড় বড় কথা বেটার। মনে হয় ভার্সিটির প্রিন্সিপাল, যে ওনার কথা সব স্যাররা মেনে চলবে। কিছুক্ষণ পর গাড়ি ভার্সিটির কাছে চলে আসলো। মায়া বলতে চাচ্ছিল তাকে ভার্সিটির বাহিরেই নামিয়ে দিতে, কিন্তু সে কিছু বলার আগেই তামিম গাড়ির গতি বাড়িয়ে ভার্সিটির ভেতরে ঢুকে পড়ল। ভার্সিটির এক কোনায় গিয়ে তামিম গাড়ি থামালো। শোনো জান পাখি, এখন থেকে আমি ছাড়ার কোনো ছেলের সাথে ভুলেও কথা বলবে না। যদি তোমার কোনো ছেলের সাথে কথা বলতে দেখি তাহলে কিন্তু শাস্তি এবারে চেয়ে আরও ভয়ঙ্কর হবে। আমি কি বলেছি মনে থাকবে? হুম। ওকে, এবার ক্লাসে যাও। আর শোনো, ভার্সিটির ছুটি হলে বাইরে এসে গেটের কাছে দাঁড়িয়ে থাকবা। আমি তোমার গাড়ি করে বাসায় ড্রপ করে দিবনি। আমার এই বান্ধবীর বাসা আমার বাসার পাশেই। আমি আরও একসাথেই ভার্সিটি যাওয়া আসা করি। আমি ওর সাথেই চলে যাব। আপনাকে অযথা কষ্ট করতে হবে না। মিথ্যে বলল যাতে তাকে আর তামিমের পাল্লায় না পড়তে হয়। ওকে ফাইন, তুমি যেহেতু তোমার ফ্রেন্ডের সাথে যেতে চাও তাহলে যাও, আমি না করবো না। যাও, এবার ক্লাসে যাও। মায়া কিছু না বলে গাড়ির দরজা খুলে তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসেই তার বান্ধবীদের কাছে বসে জোরে জোরে শ্বাস ছাড়তে লাগলো। তামিমের সাথে থাকায় এতক্ষণ যেন মায়ের দম বন্ধ হয়ে আসছিল, কিন্তু এখন আবার মনে শান্তি লাগছে। এদিকে মায়ের এমন অবস্থা দেখে পাশ থেকে তার এক বান্ধবী বলল, তোর কি হয়েছে রে? এভাবে জোরে জোরে শ্বাস ছাড়ছিস কেন? আর বলিস না, অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে এসেছি। কেমন বিপদ? মায়া কিছু বলতে যাবে তখনই মনে মনে বলল, না, এদেরকে ওনার বিষয়ে কিছু বলা যাবে না, নাহলে পরে নিজেই সমস্যা হবে। কি রে, চুপ করে আছিস কেন বল? আরে না, তেমন কিছু না। ভার্সিটি আসার সময় একটা গাড়ির নিচে চাপা পড়ে যাচ্ছিলাম, কিন্তু ভাগ্য ভালো, একটুর জন্য বেঁচে গেছি। কি বলছিস সব? তুই ভার্সিটিতে কিভাবে এসেছিস? কিভাবে আসবো? রাস্তায় রিক্সা খুঁজে পাচ্ছিলাম না, তাই হেঁটে হেঁটে এসেছি। কিন্তু আমরা যে দেখলাম তুই তামিম ভাইয়ের গাড়িতে করে এসেছিস, আর ওনার গাড়ি থেকে বের হয়ে না ক্লাসে আসলি। এই যা, দোকাতে গিয়ে মিথ্যে বললাম, সেটাই এদের নজরে পড়ে গেল। এখন এদের কি বলবো? চুপ করে কি ভাবছিস? তুই না হেঁটে হেঁটে ভার্সিটিতে এসেছিস, তাহলে তামিম ভাইয়ের গাড়িতে কি করছিলি বল? না আসলে মানে হয়েছে কি, উনি তো আমায় ওনার গাড়িতে করে ভার্সিটিতে নিয়ে আসলেন। কি, তামিম ভাইয়া তোকে ওনার গাড়িতে করে ভার্সিটিতে নিয়ে এসেছে? কিন্তু কেন? ওই যে বলেছি, একটুর জন্য একটা গাড়ির নিচে চাপা পড়তে যাচ্ছিলাম, সেই গাড়িটাই তামিম ভাইয়ের গাড়ি ছিল। আমাকে সামনে দেখেই গাড়ির জোরে ব্রেক মারেন, আর গাড়ির জানালা খুলে একটু বকাঝকা করলেন, আর গাড়িতে উঠতে বললেন। আমি উঠতে চাইনি, পরে ওনার বকা খেয়েই উঠতে হয়েছিল।
তামিম ভাইয়া তো তোকে চেনেন না, তাহলে তোকে কেন গাড়ি করে উঠতে দিলেন? চেনেন না মানে? মায়াকে তো উনি ভালো করেই চেনেন। মনে নেই ওই দিন যে মায়া তামিম ভাইয়াকে প্রপোজ করেছিল? সেই দিন থেকেই মনে হয় চেনেন। তা মায়া, তামিম ভাইয়া কি তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন? তোর কি বলিস এসব? আমি ওনাকে প্রপোজ করার পরের দিনই বলে দিয়েছিলাম যে আমি আপনাকে ইচ্ছে করে প্রপোজ করিনি, এটা বাজি জিততে আপনাকে প্রপোজ করেছিলাম। তাই নাকি? তা তামিম ভাইয়া এই কথা শুনে কি বলেছেন? প্রথমে একটু রাগ দেখিয়েছিলেন, কিন্তু পরে মাফ করে দিয়েছেন। তুই কি সব সত্যি বলছিস নাকি আমাদের সব বানিয়ে বানিয়ে বলছিস? আর তোর বানিয়ে বলবো কেন? যা সত্যি তাই বললাম। এবার একটু চুপ থাকতো তোরা। আসার পর থেকে এটা সেটা প্রশ্ন করেই যাচ্ছিস, একটু শান্তিতে বসতেও দিবি তো নাকি? মায়ের কথা শুনে তারা চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর ক্লাসের স্যার চলে আসলেন আর ক্লাস করাতে লাগলেন। একে একে 3টা ক্লাস করানোর পর টিফিন টাইমের বেল বেজে উঠল। মায়া আর তার বান্ধবীরা ভার্সিটির ক্যান্টিনে এসে হালকা কিছু খেয়ে আবার ক্লাসে চলে আসলো। তামিমও ক্যান্টিনে বসে বসে নাস্তা খাচ্ছিল, তাই মায়া তাড়াতাড়ি করে হালকা কিছু খেয়ে ওর বান্ধবীদের নিয়ে আবার ক্লাসে চলে আসলো। বলা তো যায় না, তামিম যদি মায়াকে দেখে ফেলে তাহলে কি থেকে কি করে। টিফিন টাইমের বাকি সময় মায়া তার বান্ধবীদের সাথে ক্লাসে বসে গল্প করে কাটিয়ে দিল। টিফিন টাইম শেষ হলে আবার আরেকজন স্যার এসে ক্লাস করাতে লাগলেন। একে একে বাকি ক্লাস করানো শেষ হলে ভার্সিটি ছুটি হয়ে গেল। মায়া তার বান্ধবীদেরকে সাথে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে সবার থেকে বিদায় নিয়ে বাসার দিকে হাঁটা ধরল। ভার্সিটির একটু দূরে আসতেই হুট করে একটা গাড়ি এসে তার পথ আটকে দাঁড়ালো। গাড়ির ভেতরে তামিমকে দেখে মায়া হালকা ভয় পেয়ে গেল। আজকেও আমাকে কিডন্যাপ করার জন্য এসেছেন নাকি? কিন্তু আজ তো আমি কোনো ছেলের সাথে কথা বলিনি। তোমার সে ফ্রেন্ড কোথায়? কোন ফ্রেন্ড? যার বাসায় তোমাদের বাসার পাশাপাশি। তোমার ফ্রেন্ড কোথায়? মায়া বুঝতে পেরেছে তামিম কার কথা বলছে। আসলে ও আজ ভার্সিটিতে আসেনি। ওকে, সমস্যা নেই। তুমি গাড়িতে এসে উঠে বসো, আমি তোমার বাসায় ড্রপ করে দিয়ে আসবো। কার বাসায়? তোমার বাসা। আসো, গাড়িতে উঠে বসো। আমি রিক্সা করে যেতে পারবো, আপনি চলে যান। তুমি গাড়িতে উঠবে নাকি আমি গাড়ি থেকে নেমে উঠাবো? না না, আমি উঠছি, এত রাখছেন কেন? তারপর মায়া বাধ্য হয়ে তামিমের গাড়িতে উঠে বসলো। তামিমও মুচকি হেসে মায়ের কাছ থেকে ওর বাসার ঠিকানা নিয়ে গাড়ি স্টার্ট দিল। প্রায় কিছুক্ষণ পর মায়াদের বাড়ির সামনে এসে তামিম গাড়ি থামালো। গাড়ি থামতে মায়া গাড়ির দরজা খুলে দৌড়ে বাসার ভিতরে চলে গেল। আজীব মেয়ে তো এটা। আমার সাথে ভালো করে কথা বলে না, আমার থেকে ভালো করে তাকায়ও না, আবার প্রপোজ করে বসলো। মেয়েটা কি আমায় ভালোবেসে প্রপোজ করছে নাকি মজা করে? কথাগুলো ভেবে তামিম আবার গাড়ি স্টার্ট দিয়ে ওর বাসায় চলে আসলো। এদিকে মায়া বাসায় ঢুকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। তামিমের কাছাকাছি থাকলেই তার কেমন যেন দম বন্ধ হয়ে আসে, আর মুখ থেকে কথাও বের হয় না। মায়াকে বাসায় দেখে আমজাদ চৌধুরী মেয়ের কাছে এসে দাঁড়ালেন আর বললেন, গতকাল কোথায় ছিলে তুমি? আমাদেরকে না বলে বন্ধুর বাসায় থেকে গেলে তুমি? হুট করে তার বাবার গলার আওয়াজ পেয়ে সামনে তাকিয়ে দেখলো তার বাবা দাঁড়িয়ে আছেন। আব্বু সরি, আসলে আমার এক বান্ধবীর জন্মদিন ছিল গতকাল, আর তাই সে আমায় জোর করে ওর বাসায় নিয়ে যেয়ে সাথে রেখে দেয়। বন্ধুর জন্য আব্বুর কথা ভুলে গেলে তুমি? তুমি জানো না আব্বু তোমাকে ছাড়া কখনো খাবার খায় না? সরি আব্বু, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না, প্রমিস। বাহ, বাবা মেয়ের ভালোবাসা শুরু হয়ে গেছে। এদিকে একজন আম্মু যে আছে, তার কথা কি কারো মনে পড়ে না? হুট করে মায়ার মা রহিমা বেগম তাদের সামনে এসে দাঁড়িয়ে কথাটা বললেন। না, আমার চেয়ে আমার আব্বুই ভালো, আমাকে অনেক ভালোবাসে আমার আব্বু। হয়েছে, এবার এসব বাদ দিয়ে খাবার খেতে আসো। গতকাল দুপুর থেকে সকাল পর্যন্ত তোর আব্বু কোনো ওষুধই খায়নি। খান নাই মানে? কেন খান নাই? সব সময় তো তোর আব্বুকে তুই ওষুধ খাইয়ে দিস, তাই তোর অপেক্ষা করতে করতে কোনো ওষুধই খায় নাই। এখন তো আমি এসেছি, দেখি ওষুধ না খেয়ে উনি কীভাবে থাকেন। তুমি খাবার দাও, খাবার খাইয়ে আব্বুকে আবার ওষুধ খাওয়াতে হবে। খাবার টেবিলেই রাখা আছে, হাত মুখ ধুয়ে এসে খেতে বসো সবাই। আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে আসি, দাও। তারপর মায়া রুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে তার আব্বুকে নিয়ে খাবার খেতে বসে পড়ল। খাবার খাওয়া শেষ হলে তার আব্বুকে দুপুরের ওষুধ খাইয়ে দিয়ে সে রুমে চলে আসলো। রুমে এসে মায়া ভাবতে লাগলো কিভাবে তামিমের কাছ থেকে বাঁচা যায়। তাকে সব সত্যি বলে দিতেই হবে, না হলে তামিম সবসময় তার পেছনে ঘুরঘুর করতেই থাকবে। এদিকে তামিম বাসায় আসতেই তামিমের মা তামিমকে দেখে বকাবকি শুরু করে দিলেন। ছেলেটা সারাদিন বাইরে থাকে, সময় মতো খায় না, সময় মতো ঘুমোয় না, কারো কথা শোনে না, ইত্যাদি ইত্যাদি। তামিমের কথাগুলো কানে না নিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে নিল। তারপর নিচে এসে খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলো।
তার আম্মু তাকে দেখে টেবিলে খাবার দিয়ে রুমে চলে গেছেন। খাওয়া শেষ করে তামিম আবার রুমে চলে আসলো। এইভাবেই তামিম আর মায়া দুজনের দিনটা কেটে গেল। পরের দিন সকালবেলা মায়া ভার্সিটিতে ঢুকতেই যা দেখলো তাতে তার তামিমের প্রতি ভয়টা অনেক গুণে বেড়ে গেল। সে দেখলো যে তামিম একটা ছেলেকে হকস্টিক দিয়ে ওড়াধুরা মায়ের মারতেছে। মায়ের খেয়ে ছেলেটার নাক মুখ থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু সেদিকে তামিমের কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার মতো করে ছেলেটাকে মেরেই যাচ্ছে। ভার্সিটির সব ছাত্রছাত্রীরা ছেলেটার মায়ের খাওয়ার দৃশ্য দেখে যাচ্ছে, কিন্তু কারো সাহস হচ্ছে না তামিমকে গিয়ে আটকাতে। ছেলেটার এমন করুণ অবস্থা দেখে মায়া আর সহ্য হলো না। সে এক দৌড়ে তামিমের কাছে গিয়ে দাঁড়ালো আর তামিমকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মায়ের এমন কাজে তামিম সহ ভার্সিটির সব ছাত্রছাত্রীরা তো অবাক। কি পেয়েছেন কি আপনি, হ্যাঁ? বাবা বড়লোক হয়ে কি পেয়েছেন কি আপনি, হ্যাঁ? বাবা বড়লোক বলে গরিবদের উপরে সবসময় অত্যাচার করে যাবেন? সেটাকে এভাবে মারতে আপনার একটু হাত কাঁপলো না? দেখেন মেরে একদম নাক মুখ ফেটে রক্ত বের করে ফেলেছেন বেচারার। মায়ের কথা শুনে তামিম কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। এভাবে দাঁড়িয়ে আছেন কেন? এখন মারেন ওকে। কি হলো? মারছেন না কেন? আর আপনারা কেমন মানুষ, হ্যাঁ? উনি ছেলেটাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, আর আপনারা তাকিয়ে তাকিয়ে তামাশা দেখছেন? লজ্জা করে না আপনাদের? মায়ের কথাগুলো শুনে তামিম এবারও কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে মায়ের বান্ধবী নীলা এসে মায়াকে চুপ থাকতে বলল। নীলার কথা শুনে মায়ার মাথায় যেন আগুন উঠে গেল। কি চুপ থাকবো? কেন চুপ থাকবো, হ্যাঁ? তোরা তো কেউ অন্যায়ের প্রতিবাদ করতে পারিস না, পারিস শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে। দেখ ওই ছেলেটার কি হাল করেছে। মায়া প্লিজ এবার একটু চুপ হ। তুই কিছু না জেনে ওনাকে শুধু শুধু কথা শুনিয়ে যাচ্ছিস। কি? আমি শুধু কথা শুনে যাচ্ছি? তুই তো আমার বান্ধবী, তুই আমার বান্ধবী হ্যাঁ এমনটা বলতে পারলি? আর কি জানবো, হ্যাঁ? নিজের চোখে যা দেখলাম তাতে আমার সব জানা হয়েছে। আর কিছু জানতে হবে না। আজকে ওনার একটা ব্যবস্থা করতেই হবে, নাহলে হবে না। এই যে শুধু শুধু একটা ছেলেকে কেন অকারণ মারলেন জানতে পারি? তামিম চুপ করে মায়ার দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? আমি আপনাকে কিছু প্রশ্ন করেছি, সেটার উত্তর দিন। মিলি, সামনে আয়। কিছুক্ষণ পর ভিড় ঠেলে পেছন থেকে একটা মেয়ে এসে তাদের সামনে দাঁড়ালো। মিলি, আমি এই ছেলেটাকে কেন মেরেছি বলো নাকি? আসলে আপু, ভার্সিটিতে আসার সময় এই ছেলেটা প্রতিদিন আমার টিজ করতো। গতকাল তো রাস্তার মধ্যে আমার শরীরেও হাত দিয়েছে। তাই আমি আজকে ভার্সিটিতে এসে তামিম ভাইয়াকে এই ছেলেটার বিষয়ে বলি। বাকিটা আমি বলি। এ হলো মিলি, এই ভার্সিটিতেই পড়ে। প্রতিদিন ভার্সিটিতে আসার সময় এই ছেলেটা নাকি ওকে টিজ করে। শেষে আজ আমার বিষয়টা জানালো, তাই আজ এই ছেলেটাকে আমার অকারণে মারতে হলো। মায়া মেয়েটার মুখ থেকে এমন কথা শুনে মায়ার এখন নিজের প্রতি একটা ঘৃণা হতে লাগলো। ছি, আমি ওনাকে নিয়ে এত খারাপ চিন্তা ভাবনা কিভাবে করতে পারলাম? উনি তো কখনো কাউকে অকারণে শাস্তি দেন না। আমার উচিত ছিল একবার বিষয়টা যাচাই করে দেখতে, কিন্তু আমি কোনো কিছু না জেনে ওনাকে এত কিছু বলে ফেললাম, তাও এত মানুষের সামনে। না জানি এখন উনি আমায় কী করে। এই, তোর এই ছেলেটাকে নিয়ে হাসপাতালে ভর্তি করে দিয়ে আয়। আচ্ছা ভাই। তারপর ওরা কয়েকজন মিলে ছেলেটাকে নিয়ে হাসপাতালে নিয়ে চলে গেল। তামাশা তো শেষ, তারপরও সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, সবাই যার যার ক্লাসে যাও। তামিমের কথা শুনে সবাই যার যার মতো করে ক্লাসে চলে গেল, আর কেউ একটু দূরে গিয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। মায়া এখনও তামিমের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লজ্জায় সে মাথা তুলে তামিমের দিকে তাকাতেই পারছে না। তখন তামিম মায়াকে বলল, তোমাকে কি এখন আলাদা করে যাওয়ার জন্য বলতে হবে? না মানে আমি কোনো কথা না, চুপচাপ ক্লাসে যাও। মায়া কিছু না বলে তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসেই তার বান্ধবীদের কাছে গিয়ে বসে পড়ল। কি আরো কিছু বললি না কেন ওনাকে? আমি কি জানতাম উনি ছেলেটাকে কেন মারছেন? জানলে তো আমিও বাকিদের মতো চুপ করে দাঁড়িয়ে থাকতাম। আমি তো ওই সময় তোকে বললাম কিছু না জেনে ওনাকে শুধু শুধু বকছিস, কিন্তু তুই তো থামতেই চাচ্ছিলি না, আর রাগে ওনাকে কত কথা শুনিয়ে দিলি। ভুল হয়ে গেছে রে, এখন আমি কি করব? ওনার যে রাগ, একবার রেখে গেলে কি থেকে কি করে কেউ তো বলতে পারে না। যদি আমায় কিছু করেন? টিফিন টাইমে ওনাকে গিয়ে সরি বলে দিবি, তাহলেই তো হবে। সরি বললে কি উনি আমায় মাফ করবেন? প্রপোজের বিষয়টাতেও তো সরি বলে মাফ পেয়েছিস, তাহলে এবারও মাফ পাবি। তুই ওনাকে সরি বলেই দেখ না। আচ্ছা টিফিন টাইম আসুক, তারপর দেখা যাবে। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন, আর সব ছাত্রছাত্রীরা গল্প বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিল। একে একে 3টা ক্লাস করানো হয়ে গেলে টিফিন টাইমের বেল দিয়ে দিল। মায়া, টিফিন টাইমে বেল তো দিয়েই দিল, এবার কি করবি? ওনার কাছে গিয়ে সবকিছুর জন্য মাফ চাইবি? আমি একা একা যাবো নাকি? তোরা চল আমার সাথে।
ভুল করেছিস তুই, মাফ চাইবি তুই, তাহলে আমরা যাব কেন? তোর আমার বান্ধবী হয়ে এমনটা বলতে পারলি? এত ঢং না করে যা তো এখন, আর তাড়াতাড়ি আসিস। অনেক খিদে লেগেছে, কিছু না খেলে শান্তি পাবো না। চল না আমার সাথে তোরা, যা খেতে চাইবি তাই খাওয়াবো, শুধু আমার সাথে চল প্লিজ। হ্যাঁ, তুমি তো এ কথা বিপদের সময় বলোই, কিন্তু পরে আর খাওয়াও না। আমরা কোথাও যেতে পারবো না। তোর যাওয়ার ইচ্ছে হলে তুই যা, একাই যা। ওকে, যা মনে করিস, তুই বিপদে পড়লে তখন বোঝাবো মজা। কথাগুলো বলে মায়া ক্লাসরুম থেকে বেরিয়ে এসে তামিমকে খুঁজতে লাগলো। বেশি খুঁজতে হলো না, ভার্সিটির পেছনের আম গাছ থেকে তাকে পেয়ে গেল। তামিম সেখানে একা একা বসে আছে আর মোবাইলের মধ্যে কারোর সাথে যেন কথা বলছে। মায়া ভয়ে ভয়ে তামিমের কাছে যেতে লাগলো। একসময় ওর কাছে গিয়ে পেছন থেকে তামিমকে ডাক দিল। এই যে শুনছেন, আপনাকে কিছু কথা বলার ছিল। তামিম হুট করে কারো গলার আওয়াজ পেয়ে পেছন ফিরে দেখলো মায়া দাঁড়িয়ে আছে। তারপর ফোনের মধ্যে কাকে যেন বলল, পরে কথা বলছি। বলেই কল কেটে দিল। হ্যাঁ বলো, কি বলবা? আসলে আমি মানে আজব তো, এত ভয় পাচ্ছ কেন তুমি? কি বলবা বলে ফেলো। আসলে আমি তখনকার জন্য সরি, বিশেষ করেন আমি ওসবের কিছুই জানতাম না, না হলে কখনোই আপনাকে এত কথা শোনাতাম না। প্লিজ আমায় তখনকার জন্য মাফ করে দিন। আরে জান পাখি, আমি জানি তো তুমি এসব না জেনে আমি এত কথা বলেছ। জানলে তুমি কখনো আমি এত কথা শোনাতে না। তবে শত হোক, তুমি ভুল করছো। এর জন্য তোমার তো কিছু একটা শাস্তি পেতেই হবে। মায়া তামিমের মুখ থেকে শাস্তির কথা শুনে ভয়ে গলা শুকিয়ে গেল। না জানি এখন কপালে কি শাস্তি আছে। আল্লাহ, এবারের মতো এই ব্যাটার হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও। এরপর থেকে আর কখনোই ব্যাটার ধারের কাছেও আমি যাব না। কি হলো জান পাখি, কি ভাবছো? না না না, কই ভাবছি। তা আমি কি শাস্তি দিবেন? কি শাস্তি দেওয়া যায়? হ্যাঁ, পেয়েছে। কি? কিছু না বলে একদম মায়ার কাছে চলে আসলো আর মায়ার কানের কাছে তার মুখ নিয়ে বলল, বেশি কিছু না, শাস্তির স্বরূপ এবার তোমার এই লাল টুকটুকে মিষ্টি ঠোঁট দ্বারা আমি একটা কিস করলেই হবে। মায়া তামিমের এমন কথা শুনে দুপা পিছিয়ে তামিমের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইল। তামিম মায়ের অবস্থা বুঝে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। তামিমের চেহারায় আর ঠোঁটের কোণায় একটা শয়তানি হাসি লেগে আছে। তামিম মায়ের দিকে যত এগিয়ে আসে মায়া ততই তামিমের থেকে পিছিয়ে যাচ্ছে। পেছাতে পেছাতে হুট করে মায়ার পা একটা পাথরের সাথে লেগে যায়। মায়া প্রায় পড়েই যাচ্ছিল, কিন্তু ভাগ্যিস তখন তামিম তার ডান হাত দিয়ে মায়ের কোমর ধরে ফেলে। মায়া চোখ বন্ধ করে আছে আর ভাবছে, কি হলো, মাটিতে পড়লাম অথচ ব্যথা পেলাম না কেন? আর আমার কোমরে কার হাত লেগে আছে? মায়া কিছু বুঝতে না পেরে আস্তে আস্তে তার চোখ খুলে সামনের দিকে তাকালো। সামনের দিকে তাকাতেই সে দেখলো যে তামিম তার দিকে এক পলকে তাকিয়ে আছে। মায়া তার মাথাটা একটু পেছনে ফিরিয়ে দেখলো তামিম ওর হাত দিয়ে তার কোমর ধরে রেখেছে। এই যে মিস্টার, আমার কোমর ধরে আছেন কেন? ছাড়ুন আমায়। তামিম চুপ করে মায়ার দিকে তাকিয়ে আছে। ও হ্যালো মিস্টার, কই হারিয়ে গেলেন? তামিম এবার ঘোর কেটে বাস্তবে ফিরল। সে দেখল তার ডান হাত দিয়ে মায়ের কোমর ধরে আছে। এক টান মেরে মেয়েকে উঠিয়ে নিজের একদম কাছে নিয়ে আসলো। মায়া তামিমের এমন কাজে তো আরও অবাক, বুঝে উঠতে পারছে না তার সাথে এখন কি হচ্ছে। তামিমের দিকে তাকিয়ে দেখল সে এখনও শয়তানি হাসি হাসে। কি করছেন এসব? কেন, শাস্তি দিচ্ছে? ও সরি, এখন তো দেয়নি, এখন দিব। মানে? একটু আগে যে বললাম শাস্তির স্বরূপ তোমার এই লাল টুকটুকে মিষ্টি ঠোঁট দ্বারা আমি একটা কিস করলেই হবে, কিন্তু তুমি তো করলে না, তাই এখন সেটা আমাকেই করতে হবে। কথাটা বলে সে মায়ের ঠোঁট জোড়ার দিকে এগোতে লাগলো। মায়া বাঁচার কোনো উপায় না পেয়ে নিজের চোখ বন্ধ করে ফেললো আর মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইতে লাগলো। মায়ের ঠোঁট জোড়া কাঁপছে আর এটা দেখে তামিম মিটমিট করে হাসে। তামিম আস্তে আস্তে মায়ের কাছে এসে তার কানের কাছে মুখ নিয়ে বলল, এত ভয় পাচ্ছে কেন? তোমার উপর আমার একটুও রাগ নেই জান পাখি, আর আমি কখনো তোমার ইচ্ছের বিরুদ্ধে এসব করবো না। ভয় নেই, এবার চোখ খোলো। কথাগুলো বলেই সে মায়াকে ছেড়ে দিল। মায়া তামিমের মুখ থেকে এমন কথা শুনে চোখ খুঁড়িয়ে তামিমের দিকে অবাক চোখে তাকিয়ে রইল। সে ভেবেছিল তামিম সত্যি সত্যি তাকে কিস করে বসবে, কিন্তু তা ভুল প্রমাণ হলো। টিফিন না খেয়ে মনে হয় আমার কাছে মাপ চাইতেছিলে? মায়া মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। চলো তাহলে ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে আসে। আমার বান্ধবীরা আমার জন্য ওয়েট করছে, আমি গেলে সবাই মিলে ক্যান্টিনে গিয়ে টিফিন খাবে। ওকে, তাহলে যাও, তাদেরকে নিয়ে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নাও। মায়া কিছু না বলে চলে আসতে যাবে, ঠিক তখনই পেছন থেকে তামিম ডাক দিয়ে দাঁড়াতে বলল। মায়াও তামিমের কথায় দাঁড়িয়ে পড়ে। আজ তোমার এই ফ্রেন্ড ভার্সিটিতে এসছে, কোন ফ্রেন্ড? যার বাসা তোমাদের বাসার পাশাপাশি। না
এসেছে এসেছে। ওকে, তাহলে এবার যাও। মায়া আর কিছু না বলে তাড়াতাড়ি করে ওখান থেকে চলে আসলো। ক্লাসে এসে বান্ধবীদের খুঁজতে লাগলো, কিন্তু পেল না। না পেয়ে ক্যান্টিনে চলে গেল। দেখলো সব কয়টা টেবিলে বসে বসে খাচ্ছে। মায়ের মাথা একদম গরম হয়ে গেল।